তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। Hey guys, I'm Raj. Welcome to Cinebros. আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা পরে রিলিজ হবে বাংলা সিনেমার ইতিহাসের সবথেকে আকাঙ্ক্ষিত সিনেমা তুফান। একটা বাংলা সিনেমা নিয়ে আমি এরকম এক্সাইটেড হব সেটা সত্যি বলতে আমি কোনোদিনও ভাবিনি, বাট হেয়ার উই আর। তো আজকের এই প্রিভিউতে কথা বলবো কি হতে পারে তুফানের গল্প, বেশ কিছু পসিবল স্টোরি লাইন নিয়ে। তো এখানে আমরা 80s কিংবা 90s এর সময়কালের একটা গল্প দেখতে পাবো, যেখানে একজন গ্যাংস্টারের জীবনের কাহিনী দেখানো হবে। শাকিব খানের এই যে চরিত্রটা রয়েছে, এই চরিত্রটা ঠিক কিভাবে গ্যাংস্টার হয়ে ওঠে, তার জীবনে ঠিক কি কি ঘটেছিল, যেই সব ব্যাপার তাকে একজন মানুষ থেকে একটা হিংস্র দানবে রূপান্তরিত করে। তাও এখানে গল্পটা বলার দুইটা ধরন হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার স্টোরি টেলিং আর একটা হচ্ছে নন লিনিয়ার স্টোরি টেলিং। রায়হান রাফির ফিল্মোগ্রাফির দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরে যাবেন যে এই গল্পটাও রায়হান রাফি খুব সম্ভবত নন লিনিয়ার স্টোরি টেলিং এর মাধ্যমেই বলতে যাচ্ছে, কারণ তিনি নন লিনিয়ার স্টোরি টেলিং অনেক বেশি পছন্দ করেন। তার ফিল্মোগ্রাফির মধ্যে বারবার তিনি এই ফরম্যাটে স্টোরি টেলিং করে এসেছে, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো একটা চরিত্র বা কোনো একটা ক্যারেক্টার পূর্বের সময়ের কিছু ভিন্ন ভিন্ন ঘটনা বা ইভেন্ট একে একে ন্যারেট করবে। সেখানে একটা সরল ফ্লোতে গল্পটা সামনের দিকে আগাবে না, আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন ইভেন্ট একে একে আগে কিংবা পরে দেখতে পাবো। নাও নন লিনিয়ার স্টোরি টেলিং এর চেয়ে কিন্তু একটা লিনিয়ার স্টোরি টেলিং অনেক বেশি মাস ফ্রেন্ডলি। কোনো গল্প যদি একটা সহজ সরল নির্দিষ্ট ফ্লোতে সামনের দিকে আগায়, সেই জিনিসটা কিন্তু সাধারণ দর্শকের জন্য অনেক বেশি অ্যাক্সেসিবল হয়। এখানে লক্ষ্য করলে দেখবেন যে গাজী রাকায়াতের যে ক্যারেক্টারটা রয়েছে, তাকে কেউ একজন জিজ্ঞাসা করছে যে স্যার এই গল্পে একটা প্রেম মিসিং রয়েছে, তখন সে বলে দুষ্টু কোকিল। নাও এই গাজী রাকায়েত কিন্তু তুফানের টিমেরই একজন সদস্য ছিল। ট্রেলারের অনেকগুলো দৃশ্যে আমরা তুফানের সাথে তাকে দেখতে পেয়েছি। তো এখান থেকে এই ব্যাপারটা পরিষ্কার যে বর্তমান সময় দাঁড়িয়ে গাজী রাকায়েতের এই যে ক্যারেক্টারটা রয়েছে, সে কাউকে তুফানের স্টোরিটা ন্যারেট করছে, যেরকমটা আমরা কেজিএফ এর ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে বর্তমান সময় থেকে একজন জার্নালিস্টকে কেউ একজন রকির স্টোরিটা ন্যারেট করছে। তো এখানে গাজী রাকায়েতের এই চরিত্রটা সম্ভবত এই ব্যক্তিকে, যিনি একজন জার্নালিস্ট, তার সামনে লক্ষ্য করলে দেখবেন যে একটা টাইপরাইটার টাইপ কিছু একটা রাখা রয়েছে, তাকে সম্ভবত তুফানের জীবনের বিভিন্ন ঘটনা সে বলছে। এবং এখানেই আমরা একে একে দেখতে পাই যে তুফান কিভাবে ছোটবেলায় তার নিজের চোখের সামনে নিজের বাবাকে দিনে দুপুরে খুন হতে দেখে, এবং সেই সময় সেও তার বাবার খুনিকে প্রকাশ্য দিবালোকে খুন করে ফেলে। এবং এখান থেকেই শুরু হয় তুফানের গল্প। এখান থেকেই আস্তে আস্তে তুফান হয়ে ওঠে দেশের শীর্ষ সন্ত্রাসী তুফান। এবং এই তুফানকে নিয়ে একসময় সরকারও বিশাল চাপে পড়ে যায়, এতটাই চাপে পড়ে যায় যে সরকার শেষমেশ তুফানকে দমন করার জন্য চঞ্চল চৌধুরী, যিনি একজন সিআইডি অফিসার, তাকে নিয়োগ করে। এবং সেখানে আমরা দেখতে পাই চঞ্চল চৌধুরী কিভাবে মাসেল পাওয়ার না খাটিয়ে, ফেস টু ফেস না গিয়ে বুদ্ধি দিয়ে তুফানকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। এবং সেখান থেকেই সম্ভবত সে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা রয়েছে, তাকে তুফানের টিমে ইমপ্লান্ট করে তুফানের সম্পর্কে বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করার জন্য। তো এখান থেকেই সম্ভবত মিমির সাথে তুফানের প্রেম হয়ে যায়, যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি যে তুফান মিমিকে নিজের প্রেম নিবেদন করছে। তো এইভাবেই হয়তোবা মিমির মাধ্যমে চঞ্চল চৌধুরী তুফানকে অনেকটা কাবু করে ফেলে। এবং এই ব্যাপারটা একটা পর্যায়ে গিয়ে তুফান জানতেও পেরে যায়, যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি যে একটা পর্যায়ে সে মিমি চক্রবর্তীর দিকে তার বন্দুক তাক করে ধরে। তো এটাও কিন্তু রায়হান রাফির ডিরেকশনের একটা প্যাটার্ন, সে ফিমেল ক্যারেক্টারগুলোকে একটা নেগেটিভ শেডের মধ্যে নিয়ে যেতে বা একটা নেগেটিভ টুইস্ট দিতে পছন্দ করে। এই জিনিসটা তার ক্যারিয়ারে সে সাকসেসফুলি বেশ কয়েকবার করেছে। তো এই সিনেমাতেও এমন একটা ব্যাপার কিন্তু ঘটে যেতেই পারে। না, ওখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই ট্রেলারের মধ্যে শাকিব খানের একটা ইয়াং লুক দেখানো হচ্ছে এবং তার সাথে নাবিলাকে তার প্রেমিকা হিসেবে দেখানো হচ্ছে। না, এই ব্যাপারটা একটা বিশাল কনফিউশনের সৃষ্টি করেছে। অনেকেই বলছে যেখানে হয়তো শাকিব খানের একটা ডবল রোল রয়েছে। অনেকেই এমনটা বলছে যে বুকমাই শোতে নাকি এমন একটা তথ্য অ্যাভেলেবল ছিল এই সিনেমা নিয়ে যে এইটা হচ্ছে একটা মুভি উইথিন এ মুভি, যেখানে শাকিব খানের ডবল রোল রয়েছে, একজন গ্যাংস্টার, একজন সাধারণ মানুষ। এরপরে নাকি এই তথ্য সরিয়ে নেওয়া হয়। নাও আমি যেহেতু নিজে এটা দেখিনি, সো এই ব্যাপারে কোনো কিছু আমি কনফার্ম করতে পারছি না। সো এই ডবল রোলের থিওরি থেকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে আরেকটা সম্ভাবনা এখানে রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে শাকিব খানের বর্তমান সময়ের লুক, যেখানে শাকিব খান তার পতনের পরে চাপে পড়ে সে ছদ্মবেশে একজন সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করছে, এবং ঠিক এই সময়ই তার সাথে নাবিলার প্রেম হয়ে যায়। এবং এখান থেকেই তার সাথে হয়তোবা এমন কিছু একটা ঘটে যার কারণে সে আবারও তার পুরনো জীবনে ফিরে যেতে বাধ্য হয়। নাও এখানে অনেক কিছুই ঘটতে পারে এই ধরনের সিনেমার ক্ষেত্রে। যেটা ক্লাসিক টেমপ্লেট সেটা হচ্ছে এই ধরনের ক্যারেক্টার যখন একটা স্বাভাবিক জীবনযাপন করে, তখন তার পাস্ট কোনো একদিন তাকে ধরেই ফেলে। তার পাস্টের কিছু কালো ছায়া একটা সময় তাকে গ্রাস করার চেষ্টা করে, এবং এই সময়ই তার কাছের কিছু মানুষদেরকে বাঁচানোর জন্য হয়তোবা সে আবার তার সেই পুরনো রূপে ফিরে যায়, যেটা আমরা এই ধরনের সিনেমার ক্ষেত্রে অসংখ্য বার দেখেছি। তো সেরকম একটা ব্যাপার কিন্তু এই সিনেমার ক্ষেত্রেও ঘটতে পারে, যেটা এখনো পর্যন্ত একটা পপুলার থিওরি। নাও অনেকেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে, বাট হেয়ার ইজ দ্য টুইস্ট।
এখানে একটা ব্যাপার কিন্তু অনেকেই মিস করে যাচ্ছে, সেটা হচ্ছে নাবিলার যে চরিত্র, এই চরিত্রের যে সমস্ত পোস্টার ড্রপ করা হয়েছে সেখানে কিন্তু নাবিলাকে 80s কিংবা 90s এর একটা কস্টিউমে দেখা গেছে। ইয়েস, যদি এই সিনেমার মধ্যে নাবিলাকে বর্তমান সময়ে দেখানো হয়, যদি শাকিব খানের সাথে এই চরিত্রের প্রেমটা বর্তমান সময়ের কাহিনী হয়, সেক্ষেত্রে কেন এই সিনেমার পোস্টারে নাবিলাকে 80s কিংবা 90s এর লুকে দেখা যাচ্ছে, এই জিনিসটা হয়তো অনেকেই মিস করে গেছে। এই জন্য কাউকে এই ব্যাপারটা নিয়ে আমি প্রশ্ন করতে দেখিনি। সো এখান থেকে কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার যে শাকিব খানকে এখানে যে ইয়াং লুকে দেখা গেছে, এটা কিন্তু একেবারেই বর্তমান সময়ের লুক না, বরঞ্চ এমনটা হতে পারে যে এটা হচ্ছে শাকিব খানের গ্যাংস্টার তুফান, শীর্ষ সন্ত্রাসী তুফান হয়ে ওঠার আগ মুহূর্তের একটা ঘটনা, যেই সময় শাকিব খান ইয়াং ছিল সেই মুহূর্তের ঘটনা। আর যদি সেটা হয় তাহলে এই যে শাকিব খানের ফল ডাউনের পরে তার লুকিয়ে থাকার ব্যাপার, এই যে থিওরি, এটা কিন্তু তাহলে একেবারেই সত্যি হবে না। সেক্ষেত্রে গল্পটা অনেকটাই সহজভাবে সোজাসুজিভাবে দেখানো হবে, যেখানে আমরা শুরু থেকে তুফানের রাইজ দেখতে পাবো এবং সিনেমার একেবারে শেষে গিয়ে তুফানের একটা ফল ডাউন দেখবো। এবং যেহেতু এই সিনেমার পরবর্তী পার্ট আসতে চলেছে, এটা মোটামুটি কনফার্ম, পরবর্তী পার্টে হয়তো আমরা আবারও দেখতে পাবো যে কিভাবে তুফান তার এই ফল ডাউনের পরে অ্যাগেইন তার এই সাম্রাজ্যে কাম ব্যাক করে। সো এখনো পর্যন্ত ট্রেলারের মধ্যে যা কিছু দেখা যাচ্ছে সেগুলো ব্রেকডাউন করলে সব থেকে সম্ভাব্য স্টোরি লাইন হচ্ছে এটাই। বাট স্টিল এমনটাও হতে পারে যে মেকাররা শুধুমাত্র দর্শককে কনফিউজ করার জন্যই নাবিলার ওই 80s কিংবা 90s এর একটা কস্টিউমে পোস্টারটা ড্রপ করেছে। বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে এমন কিছু করা হয়েছে। 80s কিংবা 90s এর একটা লুক যেহেতু ড্রপ করা হয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এই সময়টাতেই নাবিলাকে দেখা যাবে শাকিব খানের ইয়াং চরিত্রের সাথে, যে সময় সে তুফান হয়ে ওঠেনি, সেই সময় তার সাথে নাবিলার একটা প্রেম দেখানো হবে। বাট স্টিল দিস ইজ জাস্ট এ থিওরি, সিনেমার মধ্যে যে কোনো কিছু হতে পারে। সো আসলে কি হবে সেটা জানতে হলে তো সিনেমাটা দেখে নিতে হবে, আর এই জন্য মাত্র কয়েক ঘন্টায় অপেক্ষা করতে হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।